টেস্টিং। আদিব, তুমি আমাকে একটু বলো তো ট্রান্সফর্মার টেস্টিং আমি কেন করতে চাই? ট্রান্সফর্মারকে টেস্ট করবো কেন? তোমার নেসেসিটিটা কোথায় ট্রান্সফর্মার টেস্ট করতে হবে? টেস্ট করে কি বুঝতে চাও? তুমি ট্রান্সফর্মার টেস্ট করে কি বুঝতে চাও? ট্রান্সফর্মার সবকিছু ঠিক আছে কিনা, কি সবকিছু ঠিক আছে কিনা সেই স্পেসিফিক জিনিসটাই তো যাচ্ছে। স্যার এই যে ভোল্টেজের ব্যাপারটা, যে এটা আমি যত ইনপুট দিতেছি আউটপুট তত পাইতেছি কিনা, পাওয়ার এটা একটা গেল যে আমি ইনপুটে যত ভোল্টেজ দিচ্ছি আউটপুটে তত ভোল্টেজ আসছে কিনা, একটা হইতে পারে তোমার কনসার্ন বিষয়। আর কি আছে? যে ট্রান্সফর্মারের যে কোনো ত্রুটি আছে কিনা সেটা একটা হতে পারে। আর কি হতে পারে? আমি যদি ভোল্টেজ বাড়াতে চাই, এটা বাড়তেছে কিনা, স্টেপ আপ রাখতে চাই, স্টেপ আপ বা স্টেপ মানে ভোল্টেজ আমি যেমন যাচ্ছে তেমন আসছে। তারপরে হচ্ছে যে ওই যে কয়েলে কতটুকু কারেন্ট ফ্লো করতেছে ভিতরে টেস্ট করা। এটা নট নেসেসারি, এটা আমি আগে থেকে ডিজাইন করার সময় বলে দিয়েছি এতটুকু ফ্লো করবে। সো যদি কোনো ফল্টি হয় তাহলে ততটুকু ফ্লো না করে হয়তো অন্য কোনো অ্যামাউন্টের কারেন্ট ফ্লো করতে পারে। আর কি আছে? তোমার নাম হচ্ছে নাই, তুমি বলো আর কি কি জন্য আমি ট্রান্সফর্মারকে টেস্ট করি? নিরাপত্তা তো বললে। পিছনে তোমার নামটা কি জানো? রুদ্র। রুদ্র, আমাকে বলো ট্রান্সফর্মার আর কি কারণে টেস্ট করা হয়? ট্রান্সফর্মার আর কি কারণে টেস্ট করা হয় বলো? এইগুলো মানে পার্মানেন্ট মার্কার দিয়ে কি লাগে? এক্সেলে রাখো। পার্মানেন্ট মার্কার ইউজ করতেছে কি এখানে? সার্ভারে আমরা তো পার্মানেন্ট মার্কার পাওয়ার কথা না হচ্ছে না তো কথা। স্যার স্যার হ্যাঁ, ওই যে আপনার হাতে যে মার্কারটা আছে ওভাররাইড করে মুছলে উঠে যাবে। এটা ওভাররাইড করে বসে উঠে যাবে, হ্যাঁ হবে। হতে পারে কি স্পিড আছে তো অনেকটা আছে শুকায় যাবে, মানে মুছের সাথে সাথে ডলা দিতে হবে, মানে কি ওভাররাইড করে সাথে সাথে ইয়ে করতে হবে। সম্ভব তুমি তোমার যে স্পিড আছে ওইটা নিয়ে তাড়াতাড়ি হবে। আচ্ছা, আমি ট্রান্সফর্মারে কেন টেস্ট করতে চাই তার মুদ্রা বলে তোমরা আমাকে বলতে হবে না। গত ক্লাসে কিন্তু আমি বলছি যে ট্রান্সফর্মারকে কেন টেস্ট করতে চাই। আমি একটা ট্রান্সফর্মার বানিয়েছি, এখন এই ট্রান্সফর্মারের যে প্যারামিটারগুলো ছিল, বিভিন্ন প্যারামিটার, কি প্যারামিটার ছিল? কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার, যদি ফিজিক্যাল প্যারামিটারের কথা বলি এর কতটুকু রেজিস্ট্যান্স আছে, কতটুকু লিকেজ রিঅ্যাক্টেন্স আছে, নো লোড রেজিস্ট্যান্স কতটুকু আছে, আবার আমি যদি বলি যে ম্যাগনেটাইজেশনের জন্য যে রিঅ্যাক্টেন্স আছে কতটুকু আছে, সেগুলো তোমাকে বের করতে হবে না? তোমাকে ট্রান্সফর্মার ইকুইভ্যালেন্ট সার্কিট দেখাইনি? ট্রান্সফর্মারের ইকুইভ্যালেন্ট সার্কিটের কথা যদি আমি চিন্তা করি, নো লোড ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এ ট্রান্সফর্মার হচ্ছে আমার এমন ছিল যে একটা রেজিস্ট্যান্স থাকে, একটা রিঅ্যাক্টেন্স থাকে, সেটা হচ্ছে আর নট, এটা হচ্ছে এক্স নট। এই আর নট কি মিন করে? কোরের রেজিস্ট্যান্স আছে বা কোর লসের যে রেজিস্ট্যান্স আছে সেটা আছে। এক্স নট কি মিন করে? ইম্পিডেন্স। এক্স নট কি ইম্পিডেন্স আই নো, বাট ইম্পিডেন্স বলা যাবে না, রিঅ্যাক্টেন্স। ইম্পিডেন্স হচ্ছে রিঅ্যাক্টেন্স প্লাস রেজিস্ট্যান্সের যোগফল হচ্ছে ইম্পিডেন্স। ঠিক আছে? সো এই এক্স নট হচ্ছে ম্যাগনেটাইজেশন কারেন্টের জন্য যেটা নিচ্ছিল, কয়েলের যেটা ম্যাগনেটাইজেশন কারেন্ট আছে তার জন্য রিঅ্যাক্টেন্সটা দেখানো হয়েছে। সো এই দুইটা জিনিস আমাকে বের করা লাগতে পারে না? এই দুইটা জিনিস বের করতে পারলে আমার ট্রান্সফর্মার নো লোড অবস্থায় কি পরিমাণ কারেন্ট নিবে সেটা কিন্তু আমি বলতে পারবো। তুমি যদি এটা টেস্ট না করে ডিরেক্ট ডেটা লিখে দাও সেটা একটা আলাদা ইস্যু, কিন্তু এই তথ্যটা তোমার কাছে থাকতে হবে যে এই নো লোড কন্ডিশনে এই ট্রান্সফর্মারের কোরের কি পরিমাণ রেজিস্ট্যান্স আছে, কি পরিমাণ রিঅ্যাক্টেন্স আছে এখানে, যেটা আমার ইন্ডাকটেন্স তৈরি করতেছে। এর জানলে কি হবে? কোরের ভিতরে কতটুকু ওয়াট লস হবে সেটা আমি ডিরেক্টলি বলে দিতে পারবো। আমি যদি কোর লস ডিরেক্টলি মেজার করে কত ওয়াট সেটা নাও বলি, তাহলে কিন্তু এই সমস্ত তথ্য জানা থাকবে সেটা আমি
বের করতে পারবো। সো আমার নো লোড টেস্ট এবং ফুল লোড টেস্ট দুই ধরনের টেস্ট করা হয়। নো লোড টেস্ট করা হবে, নো লোড টেস্ট করা হবে সো নো লোড টেস্ট করে আমি বের করব আর নট এর ভ্যালু কত, এক্স নট এর ভ্যালু কত, আবার এখানে ম্যাগনেটাইজেশন কারেন্টের ভ্যালু কত, ওয়ার্কিং কারেন্টের ভ্যালু কত, এই পাঁচটা কম্পোনেন্ট আমি বের করতে পারি। আবার এখানে cos phi নট। সো কোর লসের জন্য কতটুকু পাওয়ার সে নিচ্ছে নো লোড কন্ডিশনে, তার কতটুকু পাওয়ার নিয়ে সে নষ্ট করতেছে সেটার একটা ইস্যু আমি পাবো এখানে। তো ট্রান্সফরমার কোনো লোড লাগানো থাকবে না, কিন্তু সে কি পরিমাণ পাওয়ার লস করবে এটা হচ্ছে অ্যাকচুয়ালি পাওয়ার লস। কি পরিমাণ পাওয়ার লস করবে নো লোড কন্ডিশনে সেটা আমি দেখতে পারবো। আমি নো লোড কন্ডিশনে ট্রান্সফরমারটা পাওয়ার ফ্যাক্টর কেমন আছে সেটা দেখতে পারবো। এই নো লোড বা অন লোড এই দুটোর ক্ষেত্রে সেমই হয়, আর নট এবং এক্স নট এর ভ্যালুটা কত হবে সেটা দেখতে পাবো, এবং ওয়ার্কিং কারেন্ট কতটা আছে সেটা মেজার করতে পারবো, ম্যাগনেটাইজেশন কারেন্ট কতটুকু আছে সেটা মেজার করতে পারবো। এই সবগুলো তথ্য বের করার জন্য আমার ট্রান্সফরমারটাকে নো লোড টেস্ট করা হয়। স্যার যে লসের আগে কি লিখেছেন এটা? কোর স্যার লোড যেটা বোঝাচ্ছি সেটা তো যে সেকেন্ডারি কয়েলের সাথে যে কানেক্টেড থাকে সেটা। আচ্ছা, সো এটা হচ্ছে প্রাইমারি, সো লোড মানে হচ্ছে সেকেন্ডারিতে কি পরিমাণ আমি হচ্ছে RL বাই XL, সেকেন্ডারিতে কি পরিমাণ লোড কানেক্টেড করতেছি সেটা হচ্ছে আমার এখানে বিবেচ্য বিষয়। সো নো লোড টেস্ট করলে পারে আমি কোরের যা কিছু আছে যাবতীয় সমস্ত তথ্য এখান থেকে আমি ফাইন্ড আউট করতে পারবো, মনে থাকবে। সো ট্রান্সফরমারের নো লোড টেস্ট করা হয় বেসিক্যালি তোমরা যখন বলবো যে why we need to test the transformer or no load test, তখন তুমি বলবে to find the core loss or to find the core loss components, ঠিক আছে। সো কোর লসের জন্য যা যা কিছু বের করা দরকার তা এই নো লোড টেস্টে করা হবে। এরপরে আবার ভুলে যেন এই কথাগুলো আমার না শুনতে হয় যে স্যার আমি এখানে ট্রান্সফরমার কিভাবে কাজ করতেছে, এটা টু বি ভেরি স্পেসিফিক, তোমাকে স্পেসিফিকলি বলতে হবে যে এখানে কি বের করতে যাচ্ছি। আমি জানি ট্রান্সফরমার ভালো আছে কিনা টেস্ট করতে যাচ্ছি, কিন্তু কি ভালো আছে কি মন্দ আছে সেটা তোমাকে বের করতে হবে, না বের করতে হলে তো হবে না, সে কথা বলতে না পারলে তো না। সাকিব ট্রান্সফরমারটাকে কেন টেস্ট করি আমি? কোর লস কম্পোনেন্ট বের করার জন্য, তাই না? এই কোর লস কম্পোনেন্ট কেন আসে নো লোড অবস্থায়? কোর লস কেন হয়? লোড লাগানো নেই, তারপরে কোর লস কেন হয়? লোড লাগানো নেই, তারপরে কোর লসটা কেন হয়? ট্রান্সফরমার লোড লাগানো নেই, আগে ট্রান্সফরমার লোড লাগানো নেই, তারপরে একটা লস হচ্ছে, কেন কেন হচ্ছে? বারবার একই কথা বলতে হবে। ইন্টারনাল হিট ও বলে ইন্টারনাল হিট, আর কি আছে? এক কথা কতদিন ধরে বলবো তোমাদের আমি, ট্রান্সফরমার নো লোড যখন অবস্থায় থাকে তার দুটো কম্পোনেন্ট থাকে, ইডি কারেন্ট লস থাকে না, তা হিস্টেরিস এটা থাকে না। সাকিব প্রশ্ন কি হয় জীবন কি বদলাতে চাও? জীবন বদলাতে চাও তো করো না, শুধু আসলে গেলে তো হবে না, প্রতিদিন ক্লাসে আসবা যাবা তাতে কিন্তু কাজ হবে, তোমাকে করতে হবে। সো অ্যাকচুয়ালি ট্রান্সফরমার ভিতরে যে কোরের যে লস ইডি কারেন্ট এবং হিস্টেরিসিস লস হচ্ছিল, সেই লসটা হচ্ছে আমি আইডেন্টিফাই করার চেষ্টা করি, সেটা নো লোড টেস্টের মাধ্যমে, ঠিক আছে। সো নো লোড টেস্টের মাধ্যমে ট্রান্সফরমারের ইডি কারেন্ট এবং হিস্টেরিসিস লসটা আমি আইডেন্টিফাই করার চেষ্টা করি। সেই ইডি কারেন্ট এবং হিস্টেরিসিস লসের যে কম্পোনেন্টগুলো আছে তার ভিতরে আমার আর নট, ঠিক আছে। আর নট হচ্ছে হিট প্রোডাকশনের জন্য দায়ী, আর নট হচ্ছে হিট প্রোডাকশনের জন্য দায়ী, হচ্ছে রেজিস্টিভ লসের মতো। ইডি কারেন্ট এবং হিস্টেরিসিস লসটা হচ্ছে রেজিস্টিভ লসের মতো। আর এক্স নট যেটা আছে ওটা হচ্ছে ম্যাগনেটাইজেশন কম্পোনেন্ট, অর্থাৎ একটা ট্রান্সফরমারের তো ইন্ডাকটিভ লোড,
ওকে যখনই আমি নো লোড হোক যাই হোক যখনই একটা সাপ্লাই ওকে দিব তখন একটা কারেন্ট সে নিবে, কারণ এই কয়েলটা ম্যাগনেটাইজ হওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে নো লোড টেস্টের মাধ্যমে এই কয়টা জিনিস আমি বের করি। গত ক্লাসে আমি দেখিয়েছি মোটামুটি ভাবে, আমি আজকে আবার একটু রিভিউ করে যাব। তার জন্য আমার টেস্টটা কিভাবে করা হচ্ছে, টেস্টটা করার জন্য আমার আচ্ছা ফুল লোড টেস্টের ক্ষেত্রে কথাটা বলা হয়নি। ফুল লোড টেস্টের ক্ষেত্রে আমি কপার লস বের করি। কপার লস অর্থাৎ ট্রান্সফরমারের যে রেজিস্ট্যান্স গুলো আছে না, আমি দেখাইছিলাম না যে প্রাইমারিতে R1 আছে, প্রাইমারিতে R1 আছে, সেকেন্ডারিতে R2 আছে, এটা তো রেজিস্ট্যান্স তাই না? এই রেজিস্ট্যান্সের যদি একটা লস হয়, সেই লসটা হচ্ছে আমি কপার লসের মাধ্যমে মানে ফুল লোড টেস্টের মাধ্যমে বের করতে পারি। এবং সেই লসটা তো বের করবই, সাথে সাথে এই রেজিস্ট্যান্সের ভ্যালু কত সেগুলো বের করতে পারবো। R1 R2 বের করতে পারবো, আর রিঅ্যাকট্যান্সের যে ভ্যালুগুলো ছিল X1 X2 এটাও বের করতে পারবো। কপার লস বলতে বোঝাচ্ছি হচ্ছে ট্রান্সফরমার কয়েলের যে রেজিস্ট্যান্সের লস। ট্রান্সফরমার কয়েলের রেজিস্ট্যান্সের যে লসটা হচ্ছে সেটাকে বলবো আমি কপার লস। রেজিস্ট্যান্স কয়েলটা তো কপার দিয়ে তৈরি হয়, এজন্য এটাকে কপার লস বলা হয়। ঠিক আছে? সো অ্যালুমিনিয়াম লস না বলে নরমালি কপার লসের সময় বলে, যদি অ্যালুমিনিয়াম দিয়ে ট্রান্সফরমার তৈরি করা যায় সেটা রেজিস্ট্যান্স লস বোঝাচ্ছে। হ্যাঁ, কপার লসটা রেজিস্টিভ লসের জন্যই বোঝা যাচ্ছে। ঠিক আছে? মানে এই কয়েলের যে পরিমাণ রেজিস্ট্যান্স আছে সেই লসেরটাকে আমরা দেখাইতে গেলে কপার লসটাকে দেখাইতে হবে। পাওয়ার লস এটা তো পাওয়ার লস। এই পাওয়ারটা লস হচ্ছে কোথায়? রেজিস্ট্যান্সের ভিতরে। এটা কি কি তারের রেজিস্ট্যান্স? কপার তারের রেজিস্ট্যান্স, এই জন্য নাম দিয়েছে কপার রেজিস্ট্যান্স লস বলছেন তো, নাম ছিল রেজিস্ট্যান্স তো মানে কমে যাচ্ছে, রেজিস্টিভ লসটাই হচ্ছে কপার লস। মানে বেসিক্যালি আমি এটাও কিন্তু রেজিস্টিভ লস ছিল, কোর লস আর কিন্তু রেজিস্টিভ লস, ওটাকে কপার বলি নাই, কিন্তু ওটাকে কপার বলি নাই। ঠিক আছে? এটা হচ্ছে কোরের ভিতরে যে রেজিস্ট্যান্স আছে সেটার জন্য। আর যদি বলি কপার লস, তাহলে তোমাকে বুঝে নিতে হচ্ছে উইন্ডিং এর রেজিস্ট্যান্সের লস। বুঝতে পারছি? যদি বলি কপার লস তাহলে উইন্ডিং এর রেজিস্ট্যান্সের লস, আর কোর লস বললে কোরের রেজিস্ট্যান্সের লস। কিন্তু এটা ফর্মুলা দিয়ে যে ক্যালকুলেট করে তার পাওয়ারের ফর্মুলা দেখে। হ্যাঁ, দুটোই পাওয়ারের ফর্মুলা দিয়ে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে। লস যেহেতু এটা পাওয়ার লস, সো পাওয়ারের যে ফর্মুলা থাকবে সেম ফর্মুলা এখানে ইউজ করতে হবে। এখানেও যেমন I স্কয়ার আর ওখানেও তেমন I স্কয়ার আর। ডান? সো দুইটা টেস্টের আমার দুইটা আলাদা আলাদা প্যারামিটার বের করতে হয়। নো লোড টেস্টের ক্ষেত্রে শুধু এটা বের করি, আর ফুল লোড টেস্টের ক্ষেত্রে ফুল লোড ইকুইভ্যালেন্ট সার্কিটে যা যা আছে সবই বের করি। ঠিক আছে? সো নো লোড টেস্ট করাটা আমি শুরু করে দিই কিভাবে নো লোড টেস্ট করতে পারি। গত ক্লাসে একবার দেখিয়েছি, তোমাদের কি কোনো কিছু পরিমাণের কথা ছিল? আচ্ছা, নো লোড টেস্টের ক্ষেত্রে আমি শুরুতে একটা ওয়াট মিটার নিই। ওয়াট মিটারের দুইটা পার্ট থাকে। সেটা ওয়াট মিটার বলছেন? ইটস ওয়াট মিটার। পাওয়ার চেক করা যায়? হ্যাঁ হ্যাঁ, ডিরেক্টলি পাওয়ার চেক করা যায়। ওয়াট মিটার ডিরেক্টলি পাওয়ার চেক করা যায়। সো আমি কি কি দিয়েছি? নো লোড কন্ডিশনের ক্ষেত্রে এই RL যে লোডটা থাকবে সেই লোডটা ডিসকানেক্টেড অবস্থায় থাকবে, আর আমি যে সাইডটাতে সাপ্লাইটা অ্যাপ্লাই করব সেই সাইডটা অবশ্যই লো ভোল্টেজ উইন্ডিং হতে হবে। লো ভোল্টেজ উইন্ডিং তো মানে নট নেসেসারি যে প্রাইমারি বা সেকেন্ডারি হবে, এটা নট নেসেসারি। মানে যেটা লো ভোল্টেজ উইন্ডিং আমি সেটা ইউজ করব। মানে নাম বলছি যে নাম্বার অফ টার্নস কমাই দিতে হবে আপনার কথা না, মানে কারেন্ট কমাই দেওয়া না, আমি এই ট্রান্সফর্মার হতে পারে 220/11 কেভি হতে পারে, এটা হতে পারে 11 কেভি/33 কেভি। তাহলে 11 কেভি হচ্ছে লো ভোল্টেজ উইন্ডিং,
লো ভোল্টেজ উইন্ডিং মানে যে উইন্ডিং এর ভোল্টেজ কম, এখান থেকে পেজ সংখ্যা কম বা বেশি করার কোনো ইস্যু না, মানে ওই ট্রান্সফরমারের সাপেক্ষে কোন পাঁচটাতে ভোল্টেজটা কম আছে সেই পাঁচটা আমি ইউজ করব। আমি যে পাঁচটাতে লো ভোল্টেজ উইন্ডিং হবে সেই পাঁচটাতে মেজারমেন্ট গুলো করব, আর হাই ভোল্টেজ উইন্ডিং যেটা থাকবে হাই ভোল্টেজ উইন্ডিংটা ওপেন রাখবো। হাই ভোল্টেজ উইন্ডিংটা সবসময় ওপেন থাকবে, লো ভোল্টেজ উইন্ডিং এ আমি সাপ্লাইটা অ্যাপ্লাই করব। স্যার ওয়াট মিটারের ভিতরে কি হাই ভোল্টেজ উইন্ডিংটা কেন আমি ওপেন রাখছি, লো ভোল্টেজ উইন্ডিং এ কেন আমি সাপ্লাইটা অ্যাপ্লাই করছি? স্যার হাই ভোল্টেজ মানে লো ভোল্টেজ উইন্ডিং এ ব্যবহার করার কারণে ছিল স্যার হাই ভোল্টেজের সর্বোচ্চ আমরা যেটা পাবো মানে লো ভোল্টেজে ব্যবহার করা যাবে, হাই ভোল্টেজে কি বলে সর্বোচ্চ ভোল্টেজটা আর কি। না না বলো না, কথা বলা যাচ্ছে। তোমার নামটা? স্যার আমির হাসান। আবির, আসলে কত ক্লাস? জি আমি কথা বলছি। তুমি তো আসলে সাকিব, লো ভোল্টেজে লো ভোল্টেজ উইন্ডিং এ কেন আমি এই টেস্টটা করব? আমি চাইলে এটা তো হাই ভোল্টেজ উইন্ডিং এ টেস্টটা করতে পারি। স্যার লো ভোল্টেজে বলে স্যার স্যার হাই স্যার ভোল্টেজ যেটা পাওয়ার ডিসিপেট না হয় এখানে এসে পাওয়ার স্যার সর্বোচ্চ যতটুকু আমি ভোল্টেজ দিতে পারবো ওটা তো স্যার আমি হাই ভোল্টেজে সর্বোচ্চ ভোল্টেজ দিতে পারবো, স্যার লো ভোল্টেজে সর্বোচ্চ ভোল্টেজ দিতে পারবো। হ্যাঁ কি স্যার লো ভোল্টেজে স্যার কম বলবো। কি কম বলবো? আচ্ছা, আমি এই টেস্টটা হাই ভোল্টেজ কিংবা লো ভোল্টেজ উইন্ডিং দুপাশেই করতে পারবো। দুপাশে করলেই রেজাল্ট সেম আসবে, কিন্তু আমি তারপরেও আমি এই টেস্টটা শুধু লো ভোল্টেজ উইন্ডিং এ করব, কারণ হাই ভোল্টেজ লাইন হাই ভোল্টেজ লাইনের অ্যাভেলেবিলিটি মানে সব জায়গায় হাই ভোল্টেজ লাইন পাওয়া যায় না। ঠিক আছে, আমি যদি মনে করি এখানে একটা ট্রান্সফরমারকে টেস্ট করব 220 বাই 11 কেভি, তাহলে এখানে আমি 220 ভোল্ট পেতে পারি। 11 কেভি কিন্তু এখানে নেই, সো অ্যাভেলেবিলিটি এখানে নেই। ঠিক আছে, এটা একটা ইস্যু। আবার হাই ভোল্টেজের যদি আমি নিতাম তাহলে if I use high voltage line, then I used high voltage rating meter. হাই ভোল্টেজ লাইন ইউজ করলে তোমার হাই ভোল্টেজের রেটিং এর মিটার ইউজ করতে হবে, and that is not economical, কারণ লো ভোল্টেজ মিটারের দাম যতটুকু হাই ভোল্টেজ মিটারের দাম তো অনেক বেশি, and that is not economical, not economical. নট ইকোনমিক্যাল। সো এটা টাকা পয়সার সাথে সম্পর্কিত। তুমি হাই ভোল্টেজ লাইনে করতে গেলে এই ওয়াট মিটারের রেটিংটাও হাই ভোল্টেজের হতে হবে, অ্যামিটারের রেটিংটাও হাই ভোল্টেজ হতে হবে, ভোল্ট মিটারের রেটিংটাও হাই ভোল্টেজ হতে হবে, যেটা কিন্তু ইকোনমিক্যাল না। সো এর জন্য আমি হাই ভোল্টেজ নিয়ে করি। আমি দুইটা কারণ বললাম, একটা হচ্ছে লাইনের অ্যাভেলেবিলিটি নাই, তারপরে হাই ভোল্টেজ নিয়ে করলে মিটারগুলো আমার হাই ভোল্টেজ রেটিং এ ইউজ করতে হতো, যেটা নট ইকোনমিক্যাল। এবং আরেকটা কথা আছে, সেই কথাটা হচ্ছে যে এইটার সাথে মিলে যাবে, সেটা যে লো ভোল্টেজে ট্রান্সফরমার নো লোড টেস্টে আমরা বের করি হচ্ছে কোর লস।
কোর লস ডিপেন্ডস অন সাপ্লাই ভোল্টেজ রেটেড, শুধু সাপ্লাই বলবো না, ডিপেন্ডস অন রেটেড সাপ্লাই ভোল্টেজ তুমি লিখে দাও, ঠিক আছে। দেখো 220 ভোল্ট যদি রেটিং হয়, মানে 220 ভোল্টে যদি সর্বোচ্চ দেওয়া যায়, 220 ভোল্ট দিলে ম্যাক্সিমাম যদি 100 ওয়াট পাওয়ার লস হতো তাহলে 100 ওয়াটই হবে। 220 এর জায়গায় যদি তুমি 110 দাও তাহলে 100 ওয়াট না হলে হয়তো 50 ওয়াট হবে। এই জন্য যেহেতু হাই ভোল্টেজ লাইনে করতে গেলে অ্যাভেলেবল যদি লাইন না থাকতো, তুমি 220 ভোল্ট সাপ্লাই যদি হাই ভোল্টেজ লাইন সাইডে দিতে তাহলে কোর লসটা তার রেটেড লস হতো না। মনে করো তুমি 11 কেভি যে পাশটা ছিল সেই পাশে 220 ভোল্টের লাইন দিছো, এখন কোর যে লসটা হবে এটা কিন্তু রেটেড লস আর হবে না, কারণ কোর লসটা টোটালি ডিপেন্ড করে হচ্ছে ভোল্টেজের উপর। যদি রেটেড ভোল্টেজ দাও তাহলে রেটেড লসটা হয়, না হলে রেটেড লসটা হয় না। বুঝতে পারছি? এই তিনটা কারণ। একটা হচ্ছে হাই ভোল্টেজ লাইনের অ্যাভেলেবিলিটি, হাই ভোল্টেজ লাইনে যদি মিটারগুলো ইউজ করি সেটা হাই ভোল্টেজ রেটিং এর হতে হবে, এবং তৃতীয়টা হচ্ছে এই লাইনের অ্যাভেলেবিলিটি না থাকার পরেও যদি হাই ভোল্টেজ সাইডে আমি টেস্টটা করি তাহলে রেটেড লসটা হবে না, কারণ ট্রান্সফরমার কোর লস টোটালি ডিপেন্ডস অন রেটেড ভোল্টেজ। যদি 11 কেভি সাইডে টেস্ট করো তাহলে তোমাকে 11 কেভি সাপ্লাই করতে হবে, 220 দিলে হবে না, ঠিক আছে। এই সমস্ত অসুবিধার কারণে আমি ট্রান্সফরমারের লসটা হচ্ছে মানে নো লোড টেস্টটা হচ্ছে লো ভোল্টেজ উইন্ডিং এ করি। এই কোশ্চেনটা আমি আগামী ক্লাসে আবার জিজ্ঞেস করব। স্যার শর্ট পয়েন্টটা কি খালি বলে দিলে হবে যে কোর লস ডিপেন্ডস অন সাপ্লাই ভোল্টেজ? Core loss depends on supply voltage, so we need to supply rated voltage. Core loss depends on supply voltage, so we should supply rated voltage. এই কথা বললে আমি বুঝে নিব যে তুমি কি বলছো। আগামী ক্লাসে এই জিনিস আবার আমি বলবো, যে যে বলতে পারবে না এই কথাটা বুঝাই আমাকে তাকে ডিরেক্টলি ক্লাস থেকে বের করে দেব। স্যার কি বোঝা গেছে আমার কথা? একই কথা আগামী ক্লাসে জিজ্ঞেস করবো আমি, যে আমি ট্রান্সফরমারের নো লোড টেস্টটা লো ভোল্টেজ নিয়ে কেন করি। এই তিনটা পয়েন্ট আমাকে যে বলতে পারবে না তাকে সোজাসুজি ক্লাস থেকে বের করে দিব। যাকে বাইরে থেকে পড়ে আসো, পড়ে এসে আনসার করো, আনসার করার পরে ক্লাসে দিও। এটা মাথায় রেখো, আমি কিন্তু 100 কে 100 বলি। তাহলে এই টেস্টটা করা হচ্ছে কিভাবে? এই টেস্টটা করার জন্য আমি লো ভোল্টেজ উইন্ডিং এ একটা অ্যামিটার লাগাবো যে কারেন্ট মাপতে পারবে, একটা ওয়াট মিটার লাগাবো। ওয়াট মিটারে নরমালি 4টা লিড থাকে, 4টা লিডের ভিতরে 2টা লিড শর্ট করা থাকে। একটা হচ্ছে কারেন্ট কয়েল, একটা হচ্ছে পটেনশিয়াল কয়েল। একটাকে বলা হয় কারেন্ট কয়েল, একটাকে বলে পটেনশিয়াল কয়েল। লেখা থাকে সিসিপিসি, ওয়াট মিটার গায়ে লেখা থাকে। এটা হচ্ছে সিসি কয়েল, এটা হচ্ছে পিসি কয়েল। একটা প্রান্ত শর্ট করে দেওয়া থাকে এরকম, মানে সিসি হচ্ছে স্যার কারেন্ট কয়েল, পিসি হচ্ছে পাওয়ার কয়েল, পটেনশিয়াল কয়েল। সো এখানে একটা নব ঢোকানোর জায়গা আছে, এখানে একটা নব ঢোকানোর জায়গা আছে, এবং এখানে তিনটা ছিদ্র তুমি পাও। সো তোমার কাজ হচ্ছে এই প্রান্তটা দুটোর জন্যই কমন, দুটোর জন্যই কমন পাথ ইউজ করবা। কারেন্ট কয়েল যেটা থাকবে সেটা ডিরেক্টলি সিরিজে ইউজ করবা। কারেন্ট কয়েল যেটা থাকবে মানে অ্যামিটারের মতো, হ্যাঁ ডিরেক্টলি সিরিজে ইউজ করবা, ডিরেক্টলি সিরিজে ইউজ করবা। আর পটেনশিয়াল কয়েল যেটা থাকবে ওটা প্যারালাল ইউজ করবা। দেখো আমি সার্কিটের কানেকশনটা বলে দিচ্ছি। যে কারেন্ট কয়েলের ওটা হচ্ছে রেজিস্টারের মতো সিম্বল না? হ্যাঁ রেজিস্টার মতো সিম্বল। আর পটেনশিয়াল কয়েলটা, পটেনশিয়াল কয়েল এই সিম্বল দেখার তোমার দরকার নাই, এটা হচ্ছে ইন্ডাকটেন্সের মতো একটা সিম্বল। না আঁকার সময় কিভাবে আঁকতে পারি? এভাবে আঁকো, মানে ইন্ডাক্টরের মতো, ইন্ডাক্টরের মতো করে আঁকো, ঠিক আছে। সো তিনটা পয়েন্ট আছে, একটা হচ্ছে কমন, একটা হচ্ছে কারেন্ট কয়েলের অপর মাথা যেটা হচ্ছে সিরিজে লাগাবো, পটেনশিয়াল কয়েলের অপর মাথা যেটা হচ্ছে প্যারালাল লাগাবো, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার ওয়াট মিটারের কানেকশন হয়ে গেল। আর ভোল্ট মিটার যেটা থাকবে, ভোল্ট মিটার অবশ্যই প্যারালাল লাগাইতে হয়, ভোল্ট মিটার সিরিজে লাগানো যায় না। অ্যামিটার কখনো প্যারালাল লাগানো যায় না। সাকিব, অ্যামিটার কেন প্যারালাল লাগানো যায় না? অ্যামিটার কেন প্যারালাল লাগানো যায় না? আদি, অ্যামিটার কেন প্যারালাল লাগানো যায় না? অ্যামিটার তো স্যার কারেন্ট হ্যাঁ কারেন্ট মেজার করার জন্য ব্যবহার করি, কিন্তু আমি কারেন্ট মেজার করা যায় সিরিজ, আমি বললাম না আমি প্যারালাল মেজার করব, কি সমস্যা?
রুদ্র আর ইয়ে না কারেন্ট সেট কোনো ইস্যু না, আমি পেয়ারা লিমা সমস্যা আছে কি সমস্যা অ্যামিটার হচ্ছে যে জিরো রেজিস্ট্যান্স, অ্যামিটার ভিতরে কারেন্ট পাস না করলে অ্যামিটার মেজার করতে পারবে না। আচ্ছা এই অ্যামিটার রেজিস্ট্যান্স টেন্ডস টু 0 বা ক্লোজ টু 0 সামথিং ক্লোজ টু 0 ওকে ভোল্টমিটারটা অপোজিট সাইড, আর ভোল্টমিটারের রেজিস্ট্যান্স সামওয়াট ইনফিনিটি ইনফিনিট। ওটার ভিতরে ব্যাকগ্রাউন্ড রেঞ্জে অনেক বড় তো কারেন্ট যাবে। সো এটা যদি অ্যামিটার 0 রেজিস্ট্যান্সের হয়, এটা যদি প্যারালালি লাগাই ফেলি তাহলে লাইনটা শর্ট করে দেবে, লাইনটা শর্ট করে ফেলবে। সো কারেন্টটা যেদিক দিয়ে যাবার কথা সেদিক দিয়ে না গিয়ে সব মিটারের ভিতর দিয়ে চলে যাবে আর মিটারটা পুড়ে যাবে। বোঝা গেছে? ভুল হবে? ভুললে ক্লাস থেকে বের করে পড়ে। এখন থেকে তোমাদের ক্লাস থেকে বের না করলে তোমরা পড়াশোনা করবে, কারণ এই পড়াশোনা দিয়ে আলটিমেটলি চাকরিতে গিয়ে তোমার কিছু হতো না। এইটা বেসিক জিনিস, এটা জানতে হবে। স্যার ডোন্ট মাইন্ড। আমরা যারা আসছি আমরা তাহলে পড়ে আসবো ইনশাআল্লাহ। হ্যাঁ পড়ে আসতে হবে। যারা আসেন না তারা যদি বলছে ওদেরকে বললো যে স্যার এই কথা বলছে, না হলে ওদেরকে বাইরে গিয়ে শিখে আসতে হবে। এখন থেকে ওদেরকে বললো যে স্যার কিন্তু 2টা টেস্ট সম্পর্কে আগামী ক্লাসে টেস্ট, আমি তো টেস্ট নিব আগামী ক্লাসে, এই শর্ট সার্কিট টেস্ট এবং ওপেন সার্কিট টেস্ট নিব, এই ম্যাথমেটিক্সের উপর টেস্ট নিব। সো সেটা ক্লাসের শেষে আসতেছে। সো অ্যামিটারকে কখনোই প্যারালাল লাগানো যাবে না, কারণ অ্যামিটারের রেজিস্ট্যান্স খুবই কম। যদি প্যারালাল লাগাই সার্কিটের সমস্ত কারেন্ট অ্যামিটারের ভিতর দিয়ে চলে যাবে, সার্কিটের ভিতরে কিচ্ছু যাবে না, মানে যেখান দিয়ে যেতে চাই। ওকে, তো যেহেতু রেজিস্ট্যান্স খুবই কম, কারেন্টটা অনেক বেশি হবে, সো অ্যামিটার পুরো নষ্ট হয়ে যাবে। সো অ্যামিটার লাগানোর সময় অবশ্যই এটা আমাকে খেয়াল করতে হবে, ঠিক আছে? সার্কিট অনেক অ্যামিটার লাগাইছো না? লাগাইছো না অ্যামিটার? কারেন্ট মেজার করার জন্য লাগাইছো না? বলবো না, একদম সাইড দিয়ে বলবো। আচ্ছা, ভোল্টমিটারে রেজিস্ট্যান্স অনেক বেশি, ভোল্টমিটারের রেজিস্ট্যান্স অনেক বেশি। এটাকে আমি সিরিজে লাগাইতে পারবো না, কারণ সিরিজে যদি আমি একটা অনেক বড় মানের একটা রেজিস্ট্যান্স এখানে লাগিয়ে দেই, মেগা ওহম রেঞ্জের রেজিস্ট্যান্স লাগাইলে এই সার্কিটে তো কারেন্টই পাস করতে দিবে না। সো কারেন্ট জিরো করে ফেলবে, সে কোনো কারেন্টই যেতে দিবে না। ইভেন আমি যে ভোল্টেজটা চাই সেই ভোল্টেজটা সে আর তখন দেখাইতে পারবে না। এই জন্য আমি ভোল্টমিটারকে কখনো সিরিজে লাগাবো না, অ্যামিটারকে কখনো প্যারালাল লাগাবো না। ভোল্টমিটার সিরিজে লাগাইলে সার্কিটে কারেন্ট যাওয়াকে সে বাধা দিবে, কারেন্ট যেতেই দিবে না, তার মধ্যে ইন্টারনাল রেজিস্ট্যান্স অনেক বেশি। সার্কিটটা অফ হয়ে থাকবে না, হ্যাঁ, অফ কন্ডিশনে অফ কন্ডিশনে থাকবে, অফ কন্ডিশনে থাকবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? এখন এই সমস্ত জিনিস অ্যারেঞ্জমেন্ট যখন আমি করেছি, একটা ভোল্টমিটার লাগিয়েছি, একটা অ্যামিটার লাগিয়েছি, একটা ওয়াটমিটার লাগিয়েছি। এখন এখান থেকে যে সাপ্লাইটা দিব, এটা যদি 220 ভোল্টের রেটেড কয়েল হয়, তাহলে প্রাইমারি থেকে আমি 220 ভোল্টের একটা সাপ্লাই দিব এখানে। ওকে, এই সাপ্লাই মান হবে তখন 220 ভোল্ট। 220 ভোল্ট যখন সাপ্লাই দিব, তখন এটা ওয়াট ভোল্টমিটার শো করবে কত ভোল্ট, 220 ভোল্ট। অথবা আমি এমন করতে পারি, একটা ভেরিয়েক থাকতে পারে যেটা দিয়ে ভোল্টেজটা ভ্যারি করা যায়, সো ভ্যারি করতে করতে যখন দেখবো 220 ভোল্ট হয়ে যাবে, তখন ভোল্টেজটা আর বাড়াবো না, সেই ক্ষেত্রে ওয়াটমিটারের পার্ট বা ওয়াটমিটারের রিডিং কত দেখাচ্ছে সেটা আমি লিখে রাখবো, আর অ্যামিটারের রিডিং কত দেখাচ্ছে সেটা আমি লিখে রাখবো। সো এই তিনটা জিনিস থেকে তিনটা পাবো। সো ইনপুট ভোল্টেজ, যেটা ভোল্টমিটার শো করবে সেটা হচ্ছে V। ওকে, ইনপুট পাওয়ার যেটাকে বলি আমি P, যেটা হচ্ছে ওয়াটমিটার দেখাচ্ছে, যেটা হচ্ছে ওয়াটমিটারের রিডিং। ওকে, আর ইনপুট কারেন্ট I, যেটা হচ্ছে অ্যামিটারের রিডিং। এই তিনটা জিনিস যখন আমি হাতে পেয়ে গেলাম, তখন এই তিনটা জিনিস থেকে আমার বাকি সমস্ত জিনিস ক্যালকুলেট করে নিতে হবে। কি কি জিনিস ক্যালকুলেট করতে হবে আমি প্রথম দিকে বলে দিয়েছি, এই জিনিস আমাকে ক্যালকুলেট করতে হবে। ইনপুট পাওয়ার ফ্যাক্টর
ম্যাগনেটাইজেশন কারেন্ট, ওয়ার্কিং কারেন্ট, রেজিস্টিভ লস, তাই না? আচ্ছা, প্রথম কথা একবারে ওয়াটমিটার রিডিং দেখে আমি বলে দিব ট্রান্সফরমারের কোর লস কতটুকু হয়েছে। সো ওয়াটমিটার কোর লস reflects the core loss। এটা ডাইরেক্টলি কোর লস কতটুকু ওয়াট নিচ্ছে সেটা আমাকে দেখাই দিবে। ওয়াট মিটার যেটা দেখাবে কোরের যতটুকু লস হচ্ছে ডাইরেক্টলি সে দেখাবে, আমাকে কোর লস আলাদা করে আইডেন্টিফাই করতে হবে না। আমি তো আগেই বলেছি কোর লস আইডেন্টিফাই করতে চাই, সেটা ডাইরেক্টলি সে দেখাবে। ওকে, ডান। আচ্ছা, সো আমি কোর লস পেয়ে গেছি ওয়াট মিটার রিডিং থেকে। এরপরে আমি cos phi naught বের করতে চাই। সো কোর লস পাওয়ার যেটা পেয়েছি, কোর লসের ইকুয়েশনটা কি ছিল? P equal to VI cos phi naught, তাই না? এটা তো পাওয়ারের ইকুয়েশন, এটা তো পাওয়ারের ইকুয়েশন, তাই না? এটা তো পাওয়ারের ইকুয়েশন, এটা পাওয়ার ফ্যাক্টরের সাথে সম্পর্কিত আছে, তো রিয়েল পাওয়ারের ইকুয়েশন। এটা হচ্ছে পাওয়ারের ইকুয়েশন এবং টু ভেরি স্পেসিফিকলি রিয়েল পাওয়ারের ইকুয়েশন। ওকে, এখন এই রিয়েল পাওয়ারের এটুকু হচ্ছে আমার কোর লসের পার্ট, তাই না? এটা আমি জানি তো ভোল্টমিটার থেকে কি পরিমাণ ভোল্টেজ সাপ্লাই দিয়েছি সেটা আমি জানি, অ্যামিটার থেকে কারেন্টটা আমি জানি। তাই নো লোড পাওয়ার ফ্যাক্টর বের করতে পারবো না আমি। সো নো লোড পাওয়ার ফ্যাক্টর আমি বের করতে পারবো cos phi naught divided by VI। সো cos phi naught আমি পেয়ে যাব, পেলাম তো? সো একটা কম্পোনেন্ট আমি ক্যালকুলেট করে ফেলেছি। আচ্ছা, এরপরে আর কি আসবে? এরপরে আমার এই cos phi naught থেকে phi naught টা একটু আলাদা করে ফেলবো। cos phi naught লাগবে, phi naught লাগবে। সো নো লোড অ্যাঙ্গেল, কারেন্ট এবং ভোল্টেজের ভিতরে অ্যাঙ্গেল phi naught cos ইনভার্স P by VI। অ্যাঙ্গেল কিসের অ্যাঙ্গেল? এই যে সাপ্লাই ভোল্টেজ দিয়েছি আর এই সাপ্লাই কারেন্ট এর ভিতরে কতটুকু ফেজ ডিফারেন্স আছে সেই অ্যাঙ্গেলটা। এটা যখন পেয়ে গেলাম তখন আমার IW ওয়ার্কিং কারেন্ট যেটা R0 এর ভিতর দিয়ে যাচ্ছে, তাই না? যেটা হচ্ছে R0 ওয়ার্কিং কারেন্ট, এই কারেন্টটা IW, এই কারেন্টটা হচ্ছে IW। এই IW টা আমি এবার বের করতে পারবো ডাইরেক্টলি। IW এর ইকুয়েশন হচ্ছে I0 cos phi naught। কেন স্যার ইকুয়েশনটা এমন হলো? এটা ট্রিগোনোমেট্রি থেকে আসছে। ট্রিগোনোমেট্রিটা কেমন ছিল? এদিকে ছিল হচ্ছে আমার ভোল্টেজ V1, এদিকে ছিল আমার phi, তাই না? আমি যদি নো লোড ফেজর ডায়াগ্রাম দেখার চেষ্টা করি, সো phi এর সাথে ম্যাগনেটাইজেশন কারেন্টের একটা সম্পর্ক ছিল, এটা ছিল IM, আর V এর সাথে যেহেতু রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কারেন্টটা, সো IW। এই দুইটার ভেক্টর সামি ছিল হচ্ছে আমার I0, তাই না? I0। এখন এইখান থেকে যদি আমি IW ইকুয়েশনটা বের করতে চাইতাম তাহলে খেয়াল করো IW হচ্ছে I0 এর আনুভূমিক পার্ট, IW টা হচ্ছে I0 এর আনুভূমিক পার্ট। সো কজের সাথে রিলেশন, সো ভূমির সাথে কজের ভিতরে রিলেশন, অন্য কোনো কিছু রিলেশন আছে? ভূমি এবং অতিভুজের ভিতরে কজের রিলেশন। সো ফাইন, এই জন্য ইকুয়েশনে লিখেছি IW বের করতে যাচ্ছি। আমি যদি এই I0 এর ছায়া এই ভূমিতে নিতাম তাহলে কেমন হতো? এটা হচ্ছে এক্স্যাক্টলি তাই। I0 এর ছায়াটা যদি ভূমিতে, আমি এখান থেকে যদি টর্চ লাইট ধরতাম, টর্চ লাইট ধরলে এই I0 টা ভূমিতে কতটুকু ইমপ্যাক্ট ফেলছিল সেটা বের করছিলাম অ্যাকচুয়ালি। ঠিক আছে? হ্যাঁ স্যার, ট্রিগোনোমেট্রিতে অ্যাঙ্গেলটা সবসময় x অ্যাক্সিসের সাথে নিতে হয় না? x অ্যাক্সিস আমি এখানে ধরেছি হচ্ছে এই ভার্টিক্যাল, কোনো সন্দেহ আছে? আমি এনে ভূমি ধরেছি, কোনো সন্দেহ আছে? আমি ধরে নিয়েছি, ধরতেই পারি না, আমি একটু এটা ঘুরিয়ে নিতে পারবো তোমার যদি মন চায়। তাহলে তো আমি এটাকে ভূমি ধরে নিয়েছি, যে ভোল্টেজ এবং কারেন্টের ভিতর যেটা ফেজ ডিফারেন্স নাই ওইটা হচ্ছে আমার ভূমি। তোমার এখানে মনে হচ্ছে এটা ভার্টিক্যাল লাইন, তুমি যদি এটাকে ভার্টিক্যাল লাইন ধরে ফেলো, আমি এটার ভিতরে কোনো ফেজ ডিফারেন্স নাই যার জন্য এটাকে আমি আনুভূমিক রেখা ধরেছি। ঠিক আছে? কোনটাকে ভূমি ধরবো কোনটাকে লম্ব ধরবো এটা আমার অ্যাসাম্পশন। সো আমি ধরেছি যার ভিতরে কোনো ফেজ ডিফারেন্স ছিল না প্রথমে, সেটা হচ্ছে আমার ভূমি। ঠিক আছে?
সো আই নট cos phi নট, আই নটের ভ্যালু আমি কোথা থেকে পাবো, বা আই নট হচ্ছে আই নট হচ্ছে আই, এখানে আই হলো। সো আই তো পেয়ে গেছি আগে এই মিটার থেকে আই পেয়ে গেছি, এবং cos phi নট আমি এখান থেকে বের করছি। সো আই ডাব্লিউ পেয়ে যাব। একইভাবে আই এম এর ভ্যালুটাও পেয়ে যাব আই ইনটু sin phi নট, কারণ এটা হচ্ছে লম্ব বরাবর পার্টটা, লম্বের সাথে রিলেশন, ঠিক আছে, লম্বের সাথে যে রিলেশন আছে সেই রিলেশনের জন্য এটা করছি। সো আই ডাব্লিউ আই এম বের হয়ে গেল, সন্দেহ আছে? এটা যখন বের হয়ে গেল তখন আর নট এবং এক্স নট বের করা যায়। কারণ কি, আমি এখানকার কারেন্ট বের করেছি, এখানকার কারেন্ট বের করেছি, এবং এখানকার ভোল্টেজ কত, এটা হচ্ছে ভি, ভোল্টমিটারের ভোল্টেজ, তুমি জানি তো। এবং দুইটা জিনিসই প্যারালাল আছে, প্যারালালি ভোল্টেজ আলাদা আলাদা, তাই না? প্যারালালি ভোল্টেজ আলাদা আলাদা, তাই বলো সাকি বলো, প্যারালালি ভোল্টেজ আলাদা আলাদা, কথা সত্য? জি স্যার। কি করবো রে, এই গাধা পিঠে মানুষ করবো কি করে? সার্কিটের কি অবস্থা ছিল দেখো, সার্কিটে কত পেয়েছি? স্যার সার্কিটে সার্কিট, শুধু সার্কিট অন, স্যার ই ক্লাস ভি প্লাস পেয়েছো। তুমি বলতে পারতেছো না যে প্যারালাল সার্কিটে ভোল্টেজ আলাদা আলাদা, এই কথা সত্য? কেমন ভি প্লাস পেয়েছো বলো? চুরি করে পেয়েছো না? হ্যাঁ, চুরি করছিলাম কোনো কিছু? সিরিজ সার্কিটে কারেন্ট আলাদা আলাদা, কথা সত্য? সিরিজ সার্কিটে কারেন্ট আলাদা আলাদা, না সিরিজ সার্কিটে কারেন্ট আলাদাই হয়, তুমি জানো না এটা? আমাকে প্রমাণ করে দিতে পারো সিরিজ সার্কিটে কারেন্ট এক? রুদ্র, সিরিজ সার্কিটে কারেন্ট এক না আলাদা? এক, সত্য। সিরিজ সার্কিটে কারেন্ট সেম, প্যারালাল সার্কিটে ভোল্টেজ সেম, ঠিক আছে? দেখো ইঞ্জিনিয়ারিং মানে এমন না যে তুমি গত সেমিস্টার যেটা পড়ছো সেটা ভুলে যাবা, এই সুযোগ তুমি জীবনেও পাইতা না। তুমি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ো, আমি সেটাকে ছোট করতে চাই না, বাট ওইটা পড়লে তোমার আর ওই আগের জিনিস খুব বেশি মনে রাখা লাগে। ইঞ্জিনিয়ারিং এ তুমি প্রথম সেমিস্টারে যা পড়ছো লাস্ট সেমিস্টারে সেটা কাজে লাগে, বুঝছি? পড়তে হবে, প্রচুর পড়তে হবে। টেবিলে তো বসানো হয় না, খালি ফোন টোন দিয়ে এইরকম। গার্লস স্কুলের সামনে যাও না শিওর? দেখ এটা ভালো আছে, হ্যাঁ আছে, এখন আছে, ওই ক্লাস শেষ হলে চলে যাবে, নাকি স্কুলে কলেজে থাকতে করতাম? না স্যার এই সমস্ত নেশা নেই, তাহলে তো পড়াশোনার নেশাটা থাকতে হবে। কোনো নেশাই নাই, যদি পড়াশোনার নেশা থাকতে হবে না, একটু পড়ো, জীবন বদলাতে হবে। জীবন না বদলাতে পারলে কোনো লাভ হবে না। এই যে সময় দিচ্ছ আমার বকাঝকা শুনতেছো, কোনো লাভ নেই। আদি ধরবো কিন্তু আমি আমাদের ক্লাসে যতটুকু পড়াবো তার থেকে বেশি ধরবো। ওই যে স্ট্যান্ডগুলো আছে না, ওই স্ট্যান্ডগুলো দিয়ে বাইরে পড়ো, ওই লোহার স্ট্যান্ড দিয়ে বেরোবো, তা না হইতো না। হাত পা আমি অভিভাবকদের ফোন করে জিজ্ঞেস করে নিব, মুখ বাদে সব জায়গায় বাইরে হচ্ছি ভার্সিটিতে। কলেজে তো মারে নাই, স্কুলেও তো মারে নাই, এখন মারা বন্ধ হয়ে গেছে না। পুরি আমাদের যে মারটা দিত, আমাদের যে মারটা দিত, মানে হাত পা ফাটাই ফেলতো, এই পর্যন্ত চলে আসছে, এমন মার। স্কুলে ফিজিক্সে ফেল করছিল তখন মারছিল। ফিজিক্সে ফেল করছিল সেটা আবার হাসি মুখে বলতেছে। না স্যার, তারপর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করতে আসছে। স্যার কোশ্চেন অনেক কঠিন করছিল স্যার। না এখন বুঝছি সবাই তখন কেন ফিল করছিলাম আমি তখন। আচ্ছা ঠিক আছে। সো আমি যেহেতু কেন ফিল করছিলাম, আমি যেহেতু প্যারালালি ভোল্টেজ জানি, সো ভোল্টমিটারে যে ভোল্টেজ শো করতেছে সেটা আমার কাজে লাগে। সো এখানকার ভোল্টেজ ভি, এখানকার ভোল্টেজ ভি, এখানকার কারেন্ট জানি, তাহলে রেজিস্ট্যান্স বের করতে পারবো না। সো আর নট সমান হয়ে যাবে, আর নট সমান হয়ে যাবে ভি বাই আই ডাব্লিউ, এক্স নট সমান হয়ে যাবে ভি বাই আই এন। দেখো যা যা বের করা দরকার ছিল তা এই নো লোড টেস্টের মাধ্যমে সবই বের করা হয়ে গেছে আমার, ঠিক আছে? যদি এটা হয়ে থাকে তাহলে তুমি সাথে সাথে আমার এই অ্যানালাইসিসটা করে দাও, এটা করো, সবাই করো। এখানে তথ্য দেওয়া আছে, তথ্য দিয়ে করো ইনশাআল্লাহ। নেক্সট ক্লাসে আমাকে পাবেন স্যার।
বুঝছো? ইনশাআল্লাহ নেক্সট ক্লাস আমাকে পাবেন স্যার। মহামান্য ভিত্তিক রেফারেন্স আছে আর তোমাদের কেউ আছে কিছু তো বলছি না, এই জন্য গায়ে জ্বালা যন্ত্রণা কমে গেছে। স্যার আগে ওই এগুলা ভ্যালুগুলো লিখে নিন। আই ডোন্ট নো কিভাবে করবা, না না তুমি বলছি যে আগেগুলো লিখতে পারো, তুমি লিখতে পারো। করো করো, বসে আছো না? আচ্ছা করো, ইয়ানো নাই। তাহলে আমার কি কি ডেটা দেয়া আছে? হ্যাঁ ওটা তো যে দেয় মিটার যা আছে তাই, মিটার যেটা বলে দিয়েছে মিটার যা আছে না, হ্যাঁ ওটাই আসবে, সেটা আবার ক্যালকুলেট করতে হবে। তুমি ক্যালকুলেট করলে ওটাই আসবে, তুমি গুণ করে দেখো ওটাই আসবে। হ্যাঁ ভোল্ট না, ওয়াট হবে, 30 ওয়াট। What's the fraction of 30, 220, এটা ইউনিট দাম পাওয়ার ফ্যাক্টর কোন ইউনিট রেশিও হ্যাঁ রেশিও কোন ইউনিট আচ্ছা তাহলে আমরা একটু চিন্তা করি। ঠিক আছে, তো যখনই ম্যাথমেটিক্স করবো তখন সাইডে কি কি তথ্য দেয়া আছে সেটা লিখে দিলাম। সো প্রাইমারি ভোল্টেজ ভি 220 ভোল্ট দেয়া আছে, সেকেন্ডারি ভোল্টেজের আমার দরকার নেই। আই কারেন্ট যেটা মিটারে দেখাবে 0.5 অ্যাম্পিয়ার দেয়া আছে। পাওয়ার 30 ওয়াট দেয়া আছে। রেজিস্ট্যান্সের ওগুলো আমার এখনই দরকার নাই, এই তিনটা তথ্য দিয়ে আমি বের করতে পারবো। সো নো লোড পাওয়ার ফ্যাক্টর, নো লোড পাওয়ার ফ্যাক্টর হচ্ছে cos phi naught, phi naught হচ্ছে 30, phi naught কে 220 into 0.5 হয়ে গেল 0.27, এটা ইউনিটের। দুই বের করতে হচ্ছে ওয়ার্কিং কারেন্ট IW, IW হবে হচ্ছে 0 I into cos phi, I হচ্ছে 0.5, cos phi হচ্ছে 0.27, কত 136 অ্যাম্পিয়ার। একইভাবে 3 নাম্বারটা কত IM হচ্ছে I sin phi, সো I হচ্ছে আমার 0.5 into sin 0.27 না 74.17 স্যার পাইটা বের করা হয় পাইটা বের করতে হবে, পাইটা বের করতে হবে কত 74, জি স্যার 74.17 74.17 0.4810 0.4810 amps। এটা বের হয়ে গেল। এখন আর নট এর ভ্যালু বের করা যাবে। আর নট এর ভ্যালু যদি আমি বের করতে চাই, সো আর নট এর ভ্যালু যেটা আসবে আর নট সমান ভি বাই আই, আই ডব্লিউ, ভি এর মান হচ্ছে 220, আই ডব্লিউ, আই ডব্লিউ হচ্ছে 0.136, এটা ওহমে আসবে। 1617
আসুক যা আসুক সমস্যা নেই। সো ভি বাই আই এম 220 ডিভাইডেড বাই হচ্ছে 0.48, এটাও ঘুমে আসবে, ঠিক আছে। সো এটা গেল আমার 4 নাম্বার। আর 5 নাম্বার যেটা আছে ডিরেক্টলি যে পাওয়ারটা পাবো ওটাই হচ্ছে আমার আয়রন লস, শেষ। ডিরেক্টলি যেটা পাবো ইনপুট পাওয়ার যেটা দেয়া আছে সেই ইনপুট পাওয়ারই হচ্ছে আমার আয়রন লস। ডান। মুছে দিব। আচ্ছা, তাহলে আমার ট্রান্সফরমার নো লোড টেস্ট শেষ। নো লোড টেস্ট সম্পর্কে আর কিছু বলা হবে না। তো তোমাকে যদি বলা হয় যে ডিসকাস অ্যাবাউট নো লোড টেস্ট, এরকম কোশ্চেন থাকবে না। আমি হয়তো যেগুলি বলে দিতে পারি যে এই ব্যাপার গাল গল্প কিছু লিখে দিব, এটাকে কিভাবে টেস্ট করে বের করা যায়। ডিরেক্টলি এখন কোনো কোশ্চেন দেওয়া হবে না যে ডিসকাস অ্যাবাউট নো লোড টেস্ট, এরকম কোশ্চেন আর দেওয়া হবে না। বলা যাবে ট্রান্সফরমার কিনে আনছি, কিনে আনার পরে আমি এর ইন্টারনাল প্যারামিটারগুলো দেখতে যাচ্ছি, এখন কীভাবে ইন্টারনাল প্যারামিটার দেখতে পারি সেই সব সম্পর্কে তুমি বলো। তখন তোমাকে বলতে হবে আমি ট্রান্সফরমারটা টেস্ট করতে চাই, দুটো টেস্ট করতে পারি, নো লোড টেস্ট, এটা নো লোড টেস্ট, ঠিক আছে। আচ্ছা, ডান। এখন আসি হচ্ছে ফুল লোড টেস্ট। আচ্ছা, ট্রান্সফরমার যে লসটা আমি বের করেছি, কোর লস বের করলাম না ওয়াটমিটারে, এটা তো কোর লসের দুইটা কম্পোনেন্ট আছে, ঘোষ হিস্টেরিসিস লস আর ইডি কারেন্ট লস। কিন্তু ওয়াটমিটার কি কোথাও বলছে এতটুকু হিস্টেরিসিস লস, এতটুকু ইডি কারেন্ট লস? বলে নাই। ওটা আলাদা করা যায়। আমি যদি চাই ইডি কারেন্ট লস এন্ড হিস্টেরিসিস লস সেপারেট করব, তাহলে আমার আরেকটা টেস্ট করতে হবে। নো লোডে তুমি আরেকটা টেস্ট করো, একবার টেস্ট করার পরে আরেকবার ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে টেস্ট করতে হবে। ওকে, সো তুমি 50 হার্টজে যদি একবার টেস্টটা করো, তাহলে তোমাকে একবার 40 হার্টজ, 30 হার্টজ বা 60 হার্টজ যে কোনো একটা হার্টজে তুমি অপারেট করবে। মিনিমাম কোনো রিকোয়ারমেন্ট আছে যে ডিফারেন্স চালু রাখতে হবে ভ্যালু? না, এরকম কোনো ডিফারেন্ট নেই। তুমি চেষ্টা করবা যেন তুমি 1 হার্টজ দিলে আবার ঝামেলা আছে, প্রায় ডিসির মতো হয়ে যাবে, বুঝছো তো? সেক্ষেত্রে ট্রান্সফর্মার পুরো নষ্ট হয়ে যেতে পারে। চেষ্টা করবো ওর আশেপাশে কোনো একটা ফ্রিকোয়েন্সি অপারেট করে, তখন একটু বেশি ফ্রিকোয়েন্সিতে করো। বেটার কোনটা, বেশিতে করা শেষ আমার যদি সেফ জোনে থাকতে হয় 50 জায়গায় 40 দেওয়ার সমস্যা হবে না, 40 জায়গায় 60 দেওয়ার সমস্যা হবে না, 50 আশেপাশে রাখো। কিন্তু একদম বেশি কমায় ফেললে, কারণ ডিসিতে কিন্তু ডিসিতে ট্রান্সফর্মার কাজ করে না, কে বলে জানো না? ডিসিতে ট্রান্সফর্মার কেন কাজ করে না? স্যার অল্টারনেটিভ কারেন্ট লাগে স্যার। অল্টারনেটিভ কারেন্ট কেন লাগে? ওই স্যার ওই ভোল্টেজ আপ ডাউন। না এই ব্যাকটাইম ইউজ করার ফিল স্যার ডিসি তো অল্টারনেটিভ কারেন্ট কেন লাগে? স্যার কি বলে আমার ভিতরে তো স্যার আপ ডাউন স্যার ওই যে আমার আমার ভিতরে নর্থ সাউথ কাজ করে তো সো তাহলে এর উত্তরে যে ইঞ্জিনিয়ার হিসেবে আসা উচিত যে স্যার ফ্যারাডেস ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন লসটা কাজ করবে না। ফ্যারাডেস এত কথা, এই একটাই কথা, আমার ভিতরে নর্থ সাউথ বলতেই হবে না, যেহেতু কইব হচ্ছে আমার ওই ডিপ্লোমা, কইব হচ্ছে আমার যে হচ্ছে মোটর সারে সে কইব, তুমি কইবা না। তোমার যে ফ্যারাডেস ইলেকট্রোম্যাগনেটিক ল এখানে কাজ করবে না স্যার। ল যদি কাজ না করে তাহলে ভোল্টেজ ট্রান্সফার হবে না। আর কি অসুবিধা হবে? যে ফ্যারাডেস ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ল এখানে একদমই কাজ করবে না, সো আমার ট্রান্সফরমার ভোল্টেজ আপ ডাউন করতে পারবে না, এটা অসুবিধা। আর কি অসুবিধা? বললো সমস্যা, চুম্বক ক্ষেত্র তৈরি হইতে পারে, সমস্যা, কিন্তু সেটা অল্টারনেট চুম্বক ক্ষেত্র তৈরি করবে না।
চুম্বক ক্ষেত্র সে তৈরি করতে পারবে, কিন্তু সে হয়তো অল্টারনেট তৈরি করতে পারবে না। আর কি সমস্যা? তোমার ইন্ডাক্টরের প্রপার্টি সম্পর্কে তোমাকে জানতে হবে। ইন্ডাক্টর, আচ্ছা ইন্ডাক্টর ডিসিতে শর্ট না ওপেন, আগে সে কথা বলা হচ্ছে। একটা ইন্ডাক্টর, একটা কয়েল একটা ইন্ডাক্টর, তাই না? এই কয়েলটা আমি যদি ডিসি সাপ্লাই অ্যাপ্লাই করি, তাহলে এই কয়েলটা ওপেনের মতো বিহেভ করবে না শর্টের মতো বিহেভ করবে? সাকির কত তোমার উপরে চলে যায় বাবা। ডিসিতে একটা ইন্ডাক্টর ওপেন নাকি শর্ট? স্যার ওপেন। আচ্ছা, এইখান থেকে এই কথাটা আসবে। আমি ইন্ডাক্টরের ভিতরে ভোল্টেজ কেমন আছে সেটা দেখতে যাচ্ছি না। di/dt বলতে কি বোঝো? আজকে তোমাদের খালি ধরে সেটা কি VL? v equal to L di/dt। di/dt বলতে কি বোঝো? ডিফারেন্সিয়েশন, তার মানে কারেন্ট চেঞ্জ হচ্ছে, কারেন্টের চেঞ্জটা আমি ক্যালকুলেট করছি, তার মানে এসি কারেন্ট। সময়ের সাপেক্ষে সো এটা হচ্ছে এসি কারেন্টের কথা চিন্তা করতেছি। সো di/dt, সো এটা হচ্ছে এসি কারেন্টের যদি চিন্তা করি, I যদি এসি হতো, I not cos omega t, রাইট? I equal to I not cos omega t। আর যদি এমন হতো তাহলে এটা হচ্ছে চেঞ্জ হয়। আর যদি I DC হতো তাহলে ডিরেক্টলি I not, I DC হলে ডিরেক্টলি I not, যদি এসি হয় I not cos omega t। সোজা হিসাব। এখন একটা ফিক্সড ভ্যালুকে যদি ডিফারেন্সিয়েশন করো কি হয়? জিরো। ফিক্সড ভ্যালুকে ডিফারেন্সিয়েট করলে এটা হচ্ছে আমার জিরো। এটা যদি জিরো হয় তাহলে টোটাল ভ্যালুটা ভোল্টেজ ইকুয়াল টু জিরো। ভোল্টেজ যদি জিরো হয় তাহলে সেই কথাটা কি বলছে? এই লাইনের দুইটা মাথায় ভোল্টেজ জিরো, তার মানে কি? শর্ট সার্কিট। লাইনের দুইটা মাথার ভোল্টেজ জিরো, ওপেন অবস্থায় ভোল্টেজ পাওয়া যায়, শর্ট অবস্থায় ভোল্টেজ পাওয়া যায় না। শর্ট সার্কিটের ভোল্টেজ ইজ অলওয়েজ জিরো। শর্ট সার্কিট ভোল্টেজ ইজ অলওয়েজ জিরো। তার মানে ইন্ডাক্টরটা এখন শর্ট পাথের মতো বিহেভ করবে। ইন্ডাক্টরটা এখন শর্ট পাথের মতো বিহেভ করবে। সো ডিসি থেকে হিউজ পরিমাণে কারেন্ট সে নিয়ে ফ্লো করানো শুরু করে দিবে। হিউজ কারেন্ট যখনই আসবে, এই কয়েল ভদ্রলোক আস্তে আস্তে লাল 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 হতে থাকে, মানে গরম হতে থাকে। তো ভদ্রলোক গরম হয়ে একসময় পুড়ে কানেক্ট হয়ে যাবে, স্মোক বেরোবে, ধোঁয়া বেরোতে থাকবে, তখন ট্রান্সফরমারটা পুড়ে নষ্ট হয়ে যাবে। ট্রান্সফরমার ভুলেও কখনো ডিসিতে লাগাবে না। এই কথার মধ্যে কথা কি বোঝা গেছে? ট্রান্সফরমার কখনো ভুলেও ডিসিতে লাগানো যাবে না। ডিসিতে লাগাইলেই ট্রান্সফরমারটা শর্ট সার্কিটের মতো বিহেভ করবে, ট্রান্সফরমার পুড়ে নষ্ট হয়ে যাবে। কোথা থেকে কোথায় আসছে বুঝছো? ওই ইন্ডাক্টরের প্রপার্টি থেকে আসছে, কিন্তু ইন্ডাক্টরের প্রপার্টি থেকে আসছে। এই জিনিসগুলো জানতে হবে। আমি কিন্তু সেই ডিসি সার্কিটের কনসেপ্ট থেকে এটা বর্ণনা করলাম। তার মানে জীবনের শেষ প্রান্তে ফোর্থ ইয়ারে গেলে এটা জানা যাবে, ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। সো ইন্ডাক্টর ডিসিতে শর্ট, কথাটা লিখে দেই। ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর কোনটা? ইন্ডাক্টর শর্ট ইন ডিসি, ক্যাপাসিটর ওপেন ইন ডিসি। ক্যাপাসিটর ওপেন অবস্থাতে, ক্যাপাসিটরকে চাইলে তুমি ডিসি দিয়ে চার্জ করতে পারো। ক্যাপাসিটর চার্জ হয়ে বসে থাকবে, আর কিছু করবে না। আর ইন্ডাক্টর এসি তে ওপেন। স্যার আগের স্লাইডে যে ছিল আয়রন লস,
ওই যে ইনপুটে যেটা পাওয়ার থাকবে ওইটাই আয়রন লস মানে কোর লস আর কি না এটাকে বলতে কোর লস হ্যাঁ সো ইন্ডাক্টর হচ্ছে ডিসি তে শর্ট ক্যাপাসিটর ডিসি তে ওপেন কথাটা একটু মনে রাখবে আবার আমি মনে বুঝতে পারি ডিসি সার্কিট ভালো মতো না পড়লে জীবন কেনা থাকে ঠিক আছে এখন আমি শর্ট সার্কিট টেস্ট সম্পর্কে বলি আমার কথা শুনে আছে আচ্ছা সো আলাদা আলাদা ফ্রিকোয়েন্সিতে অপারেট তুমি ফ্রিকোয়েন্সি গল্প থেকে আসছে আমি গল্প তাই না সো আলাদা আলাদা ফ্রিকোয়েন্সিতে অপারেট করলে দেখো এখানে বলা আছে ওয়াট টোটাল ওয়াট কতটুকু লস হচ্ছে সেটা হচ্ছে হিস্টেরিসিস লস এবং ইডি কারেন্ট লসের যোগফল এখন হিস্টেরিসিস লসের একটা ইকুয়েশন আছে পি বি বি হচ্ছে ফ্লাক্স ডেনসিটি এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি পি বি টু দি পাওয়ার 1.6 ইনটু ফ্রিকোয়েন্সি স্কয়ার প্লাস কিউ বি স্কয়ার ইনটু ফ্রিকোয়েন্সি স্কয়ার ঠিক আছে সো যদি আমি আলাদা আলাদা ফ্রিকোয়েন্সিতে অপারেট করি পি এবং কিউ এর মান বের করতে পারবো আমার এফ জানা থাকবে বি জানা থাকবে ফ্লাক্স ডেনসিটি আমার আগে থেকে বের করে নিতে হবে যে ফ্লাক্স ডেনসিটি কতটা আছে সেটা বের করা থাকবে তাহলে দুটো আলাদা ইকুয়েশন পাবো ওয়াট এক ধরনের দুটো আলাদা আলাদা ওয়াট পাবো দুটো আলাদা আলাদা ইকুয়েশন পাবো দুইটা ইকুয়েশন থেকে দুইটা আননোন পি এবং কিউ সলভ করা যাবে তাই না পি এবং কিউ সলভ হয়ে গেলে এটা পি তে যদি বসিয়ে দেই এখানে তাহলে এখান থেকে আমি হিস্টেরিসিস লস পাবো এখান থেকে আমি আয়রন লস পাবো বুঝতে পারলাম চাইলে তুমি এটা করতে পারো কিন্তু আমি কোনো টেস্টে এটা দেখাইনি এখন এখানে যে বি ম্যাক্স বলছিল বি 1 হতে পারে এটা যে ম্যাক্সিমাম রেসিডুয়াল মেকানিজম রেসিডুয়াল বি হচ্ছে ফ্লাক্স ডেনসিটি বি হচ্ছে ফ্লাক্স ডেনসিটি 5/a বি হচ্ছে 5/a ফ্লাক্স ডেনসিটি সো তোমার ফ্লাক্সের মান জানা থাকলে কতটুকু এরিয়া জুড়ে নিছো সেটা তুমি জানতে পারো সো ফ্লাক্স ডেনসিটির মান তোমার আগেই তথ্য তোমার থাকবে থাকলে পরে তুমি এটা বের করতে পারবে কারণ এরিয়া তো তুমি চাইলে মেজার করতে পারো পারো না তাহলে ওটা ম্যাক্সিমাম যেটা বলছে নাকি এরিয়া মিনিমাম এরিয়া মিনিমাম না এরিয়া আমার ওই ট্রান্সফরমারের জন্য যা আছে তাই ধরুন ট্রান্সফরমারের জন্য যেটা আছে ওইটা আমি ইউজ করি তাহলে ওখানে ম্যাক্সিমাম বলবো কেন স্যার ওই এরিয়ার জন্য ম্যাক্সিমাম যতটুকু হয় আচ্ছা মানে ফ্লাক্স যতটুকু ম্যাক্স মানে রেটেড ভোল্টেজের জন্য কতটুকু ম্যাক্সিমাম হতে পারে সেটা ও রেটিং এর ক্ষেত্রে মানে রেটিং ভোল্টেজ দিতে মানে রেটেড ভোল্টেজটা তোমাকে দিতে হবে ওর থেকে কম দিয়ে টেস্ট করলে হবে আচ্ছা এখন আসি শর্ট সার্কিট আচ্ছা ফল উৎস আছে আছে তোমাদের বন্ধু বান্ধব ওখানে কতজন আছে আচ্ছা কতজন আসছে ওখানে সবাই আসছে হ্যাঁ জানি আসেন তো শর্ট সার্কিট টেস্ট আমি এইটুকু বলেই ছেড়ে দিচ্ছি শর্ট সার্কিট টেস্ট শর্ট সার্কিট টেস্টটা করা হয়েছে ট্রান্সফরমারের কপার লস বের করানোর জন্য কপার লস হ্যাঁ ট্রান্সফরমারের কপার লস বের করবো ওকে সো আমি শর্ট সার্কিট টেস্ট করে কপার লস বের করতে যাচ্ছি কপার লস মানে হচ্ছে ট্রান্সফরমারের যে রেজিস্টিভ লসটা আছে সেই লসটা বের করতে যাচ্ছি বুঝে গেল বুঝতে পারছি আচ্ছা এখন এগেইন এখানে হাই ভোল্টেজ উইন্ডিং থাকবে এখানে একটু উল্টা করতে হবে ওকে এখানে লো ভোল্টেজ উইন্ডিংটাকে আমি শর্ট করে ফেলবো লো ভোল্টেজ উইন্ডিংটাকে আমি শর্ট করে ফেলবো এবং হাই ভোল্টেজ উইন্ডিং এ মেজারমেন্ট গুলো করব এবং এখানে অবভিয়াসলি সাপ্লাই দেবার সময় আমার একটা ভ্যারিয়েক রাখতেই হবে একটা ট্রান্সফরমার রাখবো অটো ট্রান্সফরমার বা ট্রান্সফরমার রাখবো যেটা চেঞ্জ করা যায় ভোল্টেজটা ওকে সো আমি লো ভোল্টেজ উইন্ডিং এ হচ্ছে পাতটা দিয়ে শর্ট করে দেব এটা শর্ট সার্কিট টেস্ট বা
অনলোড টেস্ট। নরমালি ট্রান্সফর্মারকে কোনো লোডেড কন্ডিশনে টেস্ট করা হয়। একটা ট্রান্সফর্মার আছে, তুমি কিন্তু লোড দিয়ে ওটাকে টেস্ট করো, ওটাকে শর্ট করে টেস্ট করো, না হলে ওপেন করে টেস্ট করো। লোডেড করে কেন টেস্ট করা হয় না? ধরো বড় একটা ট্রান্সফর্মার আছে যেটা ঢাকা শহরের অর্ধেকটা চলতে পারে, সাপোজ সেই ট্রান্সফর্মার যদি টেস্ট করতে হয় ঢাকা শহরের অর্ধেকটা লোড লাগবে, এত বড় লোড আমি কোথায় পাবো? কেউ তো আর সবসময় লোড চালাবে না, ঠিক আছে? আরেকটা কথা হচ্ছে অত বড় লোড চালিয়ে যে চেষ্টা করবো যে পাওয়ার লসটা হবে, সেই পাওয়ার লসের জন্য কোনো টাকা পাবো, বুঝতে পারছি? দুটোই লস, মানে ইকোনমিক্যাল না। আমি যদি অন লোড দিয়ে টেস্ট করতাম সেটা ইকোনমিক্যাল না, এই জন্য আমি শর্ট সার্কিট দিয়ে টেস্ট করব। কি বলছি মনে থাকবে? শর্ট সার্কিট টেস্ট বা ফুল লোড টেস্ট কখনো লোড কন্ডিশনে করা হবে না। হ্যাঁ, ফুল লোড টেস্ট কখনো অন লোডে করা হবে না, কারণ স্যার কপার লস তো ফুল লোডেই করবো কিন্তু শর্ট সার্কিট হিসেবে করবো। মানে মনে করো এখানে আমি একটা বাল্ব জ্বালিয়ে চেষ্টা করবো না, তা করবো না, এটাকে শর্ট করে দেবো, মানে লোড না চালিয়ে ওটাকে টেস্ট করবো। টেস্ট করার সময় সবসময় লো ভোল্টেজ উইন্ডিংটাকে শর্ট করবো, হাই ভোল্টেজ উইন্ডিং এ মেজারমেন্টটা করবো, ঠিক আছে? হাই ভোল্টেজ উইন্ডিং এ মেজারমেন্টটা করবো। এখানে মনে রাখতে হবে সাপ্লাইটা 0 থেকে বাড়াইতে হবে। এখানে এগেইন একটা অ্যামিটার থাকবে, একটা ওয়াট মিটার থাকবে, একটা ভোল্ট মিটার থাকবে এবং একটা ভেরিয়েট থাকবে, আলাদা একটা ট্রান্সফরমার থাকবে যেটা দিয়ে ভোল্টেজ আস্তে আস্তে বাড়ানো যায়। সো আমি এখানে আস্তে আস্তে ভোল্টেজটা নব ঘোরায় ভোল্টেজটা 0 থেকে বাড়াইতে থাকবো, ঠিক আছে? এবং খেয়াল করতে রাখবো যে এই অ্যামিটার দিয়ে কখন রেটেড কারেন্ট যায়, অর্থাৎ এটা যদি বানানো হয় 100 অ্যাম্পিয়ারের জন্য তাহলে ধরে নিব এটা 100 অ্যাম্পিয়ার আর কখন যাচ্ছে সেই ডাটাটা রেকর্ড করতে, ঠিক আছে? স্যার এখানে ডায়াগ্রামের মধ্যে এখানে ইন্ডাক্টর দিলে কোথায় শুরুতে ভোল্ট এটা ইন্ডাক্টর নাম বলছে এটা ট্রান্সফরমার। আচ্ছা, এই ট্রান্সফরমারের কাজ হচ্ছে ভোল্টেজটা আস্তে আস্তে বাড়ানো। আমাদের ল্যাবে আছে দেখানো যায়। সো ওটা একটা ভেরিয়েট থাকে, নব থাকে, নব ঘোরাইলে ভোল্টেজ বাড়ে, এটা হচ্ছে একটা ট্রান্সফরমার। ওকে, সেই ট্রান্সফরমারের একটা নব থাকে, সেই নব বাড়িয়ে ভোল্টেজ 0 থেকে বাড়ানোর চেষ্টা করে, বেসিক্যালি ভোল্টেজ রেগুলেট করা যায়। ভোল্টেজ রেগুলেট করার জন্য। আমি এখানে রেটেড ভোল্টেজ দিতে পারবো না, কারণ সেকেন্ডারি শর্ট করা আছে। রেটেড ভোল্টেজ দিয়ে সেকেন্ডারি দিয়ে এত পরিমাণ কারেন্ট যাবে ট্রান্সফরমার পুরো নষ্ট হয়ে যাবে। তার জন্য আমি একটা ভেরিয়েট রাখবো, রাখার পরে এটা আস্তে আস্তে ভোল্টেজ বাড়াবো। তখন দেখবো এই কয়েল দিয়ে ম্যাক্সিমাম যে পরিমাণ কারেন্ট যাওয়ার কথা সেই পরিমাণ এখন যাচ্ছে কিনা। যখনই যাবে তখন আর ভোল্টেজ বাড়ানো যাবে না, ওর থেকে বেশি ভোল্টেজ আর বাড়ানো যাবে না। দেখা যাবে যে এটা যদি 11 কেবির হয় তাহলে দেখা যাবে 1 কেবি বা 3 কেবিতেই মনে করো সাপোজ এরকম গেলে পারে রেড কারেন্টটা কত হিউজ কারেন্ট যাবে। তখন আমি ভোল্টেজটা মেজারমেন্ট করার চেষ্টা করব, কত ভোল্ট আছে, কারেন্ট আমি দেখতেই পাচ্ছি কত গেল, আর ওয়াট মিটার কতটা আসবে। এখানে কিন্তু রেটেড ভোল্টেজের অনেক লো ভোল্টেজে রেটেড কারেন্টটা যায়, যার জন্য এই যে লসটা দেখায় এই লসটা কোর লস থাকে না তার ভিতরে। কারণ কোর লসের ক্ষেত্রে আমি বলছিলাম রেটেড ভোল্টেজ না দিলে ম্যাক্সিমাম কোর লসটা হয় না। যেহেতু রেটেড ভোল্টেজ থেকে অনেক কম ভোল্টেজ দিয়ে টেস্টটা করতেছি, সো কোর লসটা খুবই কম। সো ওয়াট মিটারে যে লসটা দেখাবে তা পুরোপুরি কপার লস, তা পুরোপুরি কপার লস হিসেবেই দেখাবে। কারণ রেটেড ভোল্টেজ যেহেতু অ্যাপ্লাই করিনি, কোর লসটা খুবই সামান্য হচ্ছে, যেটা আমি যদি নেগলেক্টও করি কোনো সমস্যা নেই, আমি ধরে নিতে পারি টোটালটাই হচ্ছে কপার লস। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এই ডেটাগুলো নেওয়া হয়ে গেলে, কারেন্টের রিডিং, ওয়াট মিটারের রিডিং, ভোল্ট মিটারের রিডিং নেওয়া হয়ে গেলে আমার কাজ শেষ, সবকিছু খুলে ফেলে রেখে দেবো। এরপর হচ্ছে আমার ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্স দিয়ে কি করব এখান থেকেই বলে দিই। আমি ভোল্টেজ পেয়েছি একটা, আমি একটা কারেন্ট পেয়েছি। যখন এই দুটো দিয়ে ভাগ করব তখন ওই ট্রান্সফরমারের টোটাল ইম্পিডেন্স অর্থাৎ রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্সের যোগফল যেটা ছিল টোটাল কতটুকু আছে সেটা বের হয়ে যাবে Z01। প্রাইমারিতে এবং সেকেন্ডারি দুইটা যোগফল হিসেবে, প্রাইমারি এবং সেকেন্ডারি দুইটা যোগফল হিসেবে ম্যাক্সিমাম যেটা হওয়ার কথা ছিল সেটা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, যখন এটা বের হয়ে গেল তারপরে ওয়াট মিটারের রিডিংটা কি, কপার লস। সো কপার লসের ইকুয়েশন কি, I²R। এই যে R01, এই R01 এ x কেন নেইনি,
কারণ x রিয়েল পাওয়ার ডিসিপেট করে না, ওয়াটমিটার হচ্ছে রিয়েল পাওয়ার দেখায় শুধু। সো রিয়েল পাওয়ারের জন্য ইকুয়েশনটা এরকমই হবে, x এখানে থাকবে না। সো I স্কয়ার ইনটু R01, এই R01 এর ভিতরে R1 প্লাস R2 দুটোই আছে, ঠিক আছে? দুটো যোগফল হিসেবে দেখো, আলাদা আলাদা দেখাচ্ছে না কিন্তু। সো R0 সমান হবে W/I1। সো টোটাল রেজিস্ট্যান্স পাবো, টোটাল ইম্পিডেন্স পাবো। স্যার ওখানে কি শুধু সেকেন্ডারি ভোল্টেজ? সেকেন্ডারি না, সেকেন্ডারি প্রাইমারি দুটো যোগফল পাচ্ছি আমরা। স্যার একটা হ্যাঁ, Z01 যেটা পাচ্ছি এটা Z1 প্লাস Z2 দুটো যোগফল হিসেবে আসছে, ওকে? এই Z1 এর ভিতরে আবার কি কি ছিল? R1 প্লাস JX1, সেগুলো তো আলাদা করে লাগতে পারে, সেটা পরে আসতেছে। তুমি কি বলছিলে বলো? স্যার ওই যে ডায়াগ্রামে যে হাই ভোল্টেজটা যে আমরা প্রাইমারিতে নিচ্ছি, তো এখানে ওয়াইন্ডিংটা বেশি হবে না স্যার? ওই লিঙ্কটা নিতে হাই ভোল্টেজ মানে তো ক্যাপাসিটর বেশি আছে। না, এখানে ডায়াগ্রামে কম আছে যে বলছে। ও আচ্ছা, না বেশি হবে। ওটা তুমি ধরে নাও, আমি বলেছি হাই ভোল্টেজ, হাই ভোল্টেজ মানে বেশি উইন্ডিং আছে, এটা আমি বলেছি। না না, ঠিক আছে, ইউজ করছিলেন তো ওইটা জন্য, কারণ আমি আঁকতেছিলাম। ওকে, আচ্ছা। সো Z01 সমান হবে হচ্ছে VSC ডিভাইডেড বাই I1, আর ওয়াটমিটার দিয়ে যে রিডিং পাইলে I1 স্কয়ার R01। সো R01 সমান W/I স্কয়ার। এখন এখান থেকে আমি X01 বের করতে পারি, Z01 স্কয়ার মাইনাস R01 স্কয়ার, তাহলে X01 বের হয়ে গেল। আগামী ক্লাসে একটা ম্যাথমেটিক্স আমি দেখাই দেব যে বাকি সবগুলো প্যারামিটার কিভাবে বের করা যায়, টেস্ট সম্পর্কে তো ধারণা হয়েছে কিভাবে টেস্ট করা যায়। সো আগামী ক্লাসে আমি ট্রান্সফরমারের ওপেন সার্কিট টেস্ট লিখতে দেব, আগামী ক্লাসে ট্রান্সফরমারের ওপেন সার্কিট টেস্ট লিখতে দেব। স্যার আপনি যে একটা কথা বলছেন যে শর্ট সার্কিট টেস্ট বা ফুল লোড টেস্ট কি কন্ডিশনে কি কখনো করা হয় না? লোডেড কন্ডিশনে করা হয়, লোডেড কন্ডিশনে এই টেস্টটা কখনো করা হয় না। এটা বন্ধ করে দাও, পেনটা দাও, তোমাদের কারা কারা এসে দেখি।